মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি। পর্ব নাম্বার 13-14। আনিয়ার চোখে পানি চিকচিক করছে। প্রহেল তাকে এত ভালোবাসে। এই যে এত মানুষের মাঝে কি সুন্দর করে ভালোবাসি কথাটা বলল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহেল। আনিয়া মুস্কি হেসে হাত বাড়িয়ে দেয় প্রহেলের হাতে। রিংটা আনিয়ার অনামিকা আঙুলে পরিয়ে কিস করে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ পর দুজন মেয়েগার্ড এসে আনিয়াকে ফুল দিয়ে তৈরি ড্রেস চেঞ্জ করায় রুমে নিয়ে যায়। আনিয়া রুমে ঢুকে মুগ্ধ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলে ওঠে, আপনি একটু না মিস্টার অদ্ভুত শব্দের আমার ট্যাটুওয়ালা। আপনি আমার গোটা সাম্রাজ্যের রাজা বাসী। রনি ও মিস্টার ইয়াং কক্সবাজারে বিশাল এক প্লটের মাঝে অবস্থান। সারি সারি গার্ড হাতে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। প্রখর সিকিউরিটি দিয়ে রয়েছে চারপাশে। রনি ও ইয়াং সামনের চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে। তাদের সামনে একটা মধ্যবয়স্ক লোক ও একজন যুবতী মেয়ে। গায়ের রং সাদা ধবধবে, চুলগুলো অ্যাশ কালার ও পরনে ওয়েস্টার্ন ছোট ড্রেস দেখে বোঝা যাচ্ছে সে এই ড্রেসগুলো কমফোর্টেবল। মেয়েটির নাম ফ্রান্সিকা, আজকেই বিড়িতে আসছে। ইয়াং ফ্রান্সিকা দিকে প্রশ্নবোধক চান দিতে বলে, তোমাকে এখানে যেই কাজে আনা হয়েছে তা খুব শীঘ্রই কমপ্লিট করে লন্ডনে ব্যাক করবে। গট ইট? ফ্রান্সিকা সফট ড্রিঙ্কসে চুমুক দিয়ে বলে, আই নো মিস্টার ইয়াং, মাই উইশ অ্যানিওস বাই আমি একটু বাইরে যাব। আপনারা বিডি বলে কথা শেষ করে হেলে দুলে হেঁটে বেরিয়ে যায়। রিহান ফোন কেটে সাগরের দিকে সরু কপালে তিনটি বাস ফেলে বলে, এই অখাদ্য গান তুই কোথায় পেলি সাগর? আর তুই এই ফাটা গলায় গান বললে মনে হয় শিয়াল বলছে আয় আয়। সাগর রেগে তাকায়, কত বড় সাহস, তার গানকে বলে অখাদ্য আর তার গলা কি শিয়ালের গলা? আয় আয় ডাক। রেয়ানের ওপর চিল্লিয়ে উত্তর দেয়, বাঙ্গির পোলা, তোর গার্লফ্রেন্ডের চেহারা থেকেও আমার পাছার রং সুন্দর, আর তুই কি আমাকে শিয়ালের সাথে তুলনা দিস? স্যার, তোর কথা বিশ্বাস হলো না, অন্য কিছু বল দেখি বিশ্বাস হয় কিনা। সাগর বিটকুটে হাসে। চেঞ্জ রুম থেকে বেরিয়ে আসতে আনিয়া দেখতে পায় প্রহেল ইতিমধ্যে তার ড্রেস আপ চেঞ্জ করে ফেলেছে। পরনে হোয়াইট কালারের শার্ট, হুডি, হাতে বাইক রেস করার ভারী মোজা, মাথায় হেলমেট। প্রহেল পিছনে ঘুরিয়ে আনিয়াকে এক পলক দেখে নিজ মনে বলে ওঠে, হাই মেয়ে তো মার গিয়া, এই মেয়েকে সব কিছুতেই এত সুন্দর লাগে কেন? আনিয়া ভারী ড্রেস চেঞ্জ করে প্রহেলের সাথে ম্যাচিং করে কালো হুডি ও পায়ের শু পরা, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দেওয়া, মুখ জুড়ে এক অদ্ভুত মায়া। প্রহেল এই গিয়ে এসে আনিয়াকে ধরে নিজের কাছে এনে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমি কিন্তু তোমার এই লুকে পদে পদে কন্ট্রোললেস হচ্ছি ছোট্ট ফ্লাওয়ার। তোমার এই ভাকানো হট লুক জাস্ট উফ। আনিয়া লজ্জায় চোখ মুখ খিচে প্রহেলের বুকে মুখ লুকায়। যা দেখে প্রহেল দুষ্ট হেসে বলে, মাই লেডি, আমি তোমার বস্ত্রহরণ করিনি এখনও, তাই লজ্জাটা তুলে রাখো একটু সময়ের জন্য বলে আনিয়াকে ঠোঁট কামড়ে চোখ মারে। কালো রঙের বাইকের চাবি নিয়ে বাইকে উঠে আনিয়াকে ইশারা করে পিছনে উঠতে। আনিয়া ভাবছে কিভাবে সে বাইকে উঠবে, তার ভয় করে বাইকে। প্রহেল আনিয়ার মনোভাব বুঝতে পেরে বলে, ভয় নেই মাই লেডি, আমি আছি তো, জাস্ট এনজয়। এই একটা শব্দ যেন আনিয়াকে অনেক কিছুর ভরসা দিল। ধীরে ধীরে বাইকের পিছনে উঠে বসে, দুই হাত দিয়ে শক্ত করে প্রহেলকে জড়িয়ে ধরে চারপাশে ধোঁয়া উড়িয়ে শস্য করে চলে গেল বাইকটি। লন্ডনের নাইট ক্লাব পার্টিতে মেয়েদের নিয়ে ফুর্তি করতে বিজি জনি। এই বুড়ো বয়সে এখনও মেয়েদের প্রতি ভীমরতি কমেনি তার। মেয়ের বয়সে মেয়েদের নিয়ে ফুর্তি করতে বিজি। একজন মেয়ে হাতে ড্রিঙ্কস নিয়ে আসছে, পরনে ওয়েস্টার্ন একদম ছোট্ট জামা, এতে না পড়লেই নয়। লোকটা মেয়েটার কাছে আসতে মেয়েটি চিকন কোমরে চেপে কাছে এনে গলায় ঠোঁট ছুঁয়ে বলে, কিসমি সুন্দরী। মেয়েটি হাসে, টাকার জন্য মানুষ কী না করতে পারে। এই যে সে টাকার জন্য বাবার বয়সে এক লোকের সাথে নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছে,
একটা মেয়ের কাছে হয়তো নিজের সতীত্বের চেয়ে বড় আর কিছু থাকে না। মেয়েটি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, ইয়া শিওর মিস্টার জনি। মেয়েটির কথা শেষ করার আগে জনি মেয়েটির কোমরে চেপে কাছে টেনে ঠোঁটের দুটো আঁকড়ে ধরে। ঘৃণায় মেয়েটির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সবাই হয়তো ভাবে সব মেয়েরা শরীরের চাহিদার আর শুধু টাকার জন্য কেবল নাইট ক্লাব ও বড় বড় হোটেলে যায় নিজের সতীত্ব বিলিয়ে দিতে। অন্যদিকে বেশ সময় নিয়ে ঘোরাঘুরি করে পার্কিং লটে বাইক রেখে নেমে বাড়ির ভেতরে যেতে সাগর রিহানকে রাগাতে বলে, শোন রিহান, তোর ওই খাবারের অনীহারে বোগা গার্লফ্রেন্ডকে আমার পছন্দ না, তুই বরং ওকে ছেড়ে দে, আমি তোর জন্য একটা মোটা দেখে মেয়ে এনে দিব। রিহান সাগরের কথা শুনে পায়ের থেকে জুতা খুলতে খুলতে উত্তরতে, শালা সানি লিওনের অন্তর্বাসের চাপ নেওয়া শাওয়া, তুই আমাকে বলস মোটা মেয়ে এনে দিবি? জনি সিংয়ের জায়গায় নিজেকে বসিয়ে করছো আবার ফাল পারো। সাগর নাক সিটকে দু কদম পিছিয়ে গিয়ে হাত দিয়ে গন্ধ তাড়ানোর মতো করে বলে, স্যার রিহান স্যার, আমি তো ভাবছি তুই এর থেকেও আরও ভালো কিছু বলবি। রিহান পারছে না তো এক্ষুনি এই সাগরকে শুলে চড়াতে। কত বড় সাহস তার, একটা মাত্র গার্লফ্রেন্ড, তাকেও নিয়ে কি না তার এই সাগর মজা করে। রাত প্রায় 12টা বাজে। পরিবেশ শান্ত, কোনো আওয়াজ নেই, একদম স্তব্ধ। সুর রাস্তা দিয়ে বাইক রাইডিং করে যাচ্ছে প্রহেল আনিয়া। পিছন থেকে প্রহেলের পিঠের সাথে লেপ্টে আছে, দুই হাত তারা বুকের কাছের অংশ খামচে ধরে রেখেছে। প্রহেল নিরিবিলি জায়গায় বাইক থামিয়ে আনের উদ্দেশ্যে বলে, আমি এই মাঝ রাস্তায় কন্ট্রোললেস হতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি আমাকে ঠিক থাকতে দিলে না মাই লেডি। আই নেড মিসেস প্রহেল বলে প্রহেল আনিয়াকে নিজের কোলের ওপর বসিয়ে ঘাড়ের পিছনে হাত রেখে ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে আসে। আনিয়া কিছু বলবে তার আগে ঠোঁটে চলে যায় প্রহেলের ঠোঁটের মাঝে। পাগলের মতো কিস করতে থাকে প্রহেল। একটা সময় তার অনাকাঙ্ক্ষিত ছোঁয়া ধীরে ধীরে ভরতে থাকে প্রহেলের হাত। আনিয়ার হুডির ভেতরে চলে যায় বুক চেপে দিতে আনিয়া প্রহেলকে নিচের থেকে সরিয়ে দেওয়ার জন্য মুচড়ামুচড়ি শুরু করে দেয়। প্রহেল ঠোঁট ছেড়ে নেশালো কণ্ঠে বলে, প্লিজ বেবি, বাধা দিও না। আনিয়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে বলে, অসভ্য লোক, আমরা রাস্তায় আছি, তাও বাইকে, রিসোর্টে চলুন। প্রহেল শুনেও না শোনার ভান করে আনিয়ার হুডি খুলে দেয়। ব্যথায় আনিয়া চিৎকার করে ওঠে, প্রোম্যাক্স বেবি, প্রোম্যাক্স। এই শব্দের অর্থ না বুঝে আনিয়া ব্যথাতুর শব্দ করে বলে, এই প্রোম্যাক্স আবার কি? প্রহেল বুক থেকে হাত ছড়িয়ে নেয়। তার হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠেছে। নিচের দিকে নামতে আনিয়া বলে ওঠে, আপনি ব্যথা ছাড়া করতে পারেন না, আমি জোরে ছাড়া করতে পারি না, সো প্রোম্যাক্স নাও বেবি, নট। থামো থামো। কথা শেষ হতে প্রহেল আনিয়ার নিচে ধাক্কা দিতে থাকে, মাঝে মেতে ওঠে, আর একটু সহ্য করা মাত্র তো, ব্যথা সহ্য করে নাও বেবি, নট থামো থামি। ভালোবাসা নিবে আর ব্যথা নিবে না, এটা নয়, হয় না? তাই বলে আপনি এমন করবেন, এই ভালোবাসা আমার লাগবে না। নো মাই লেডি ইজ মাই প্রোম্যাক্স প্রোডাক্ট, ওকে রাইট নাও। প্রহেলের কথাগুলো এক নাগাড়ে বলে এই মাঝরাতে শান্ত পরিবেশ, শীতল বাতাস, গভীর রাত ও সব ভুলে এই মাঝ রাস্তায় নিজের প্রিয় শীতে মেতে উঠেছে। তার ধ্যান জ্ঞান সব যেন এইখানেই থেমে গেছে। দেখতে দেখতে কেটে গেছে 1 সপ্তাহ। প্রহেল আনিয়া কক্সবাজার থেকে আসছে 3-4 দিন হবে। দুপুর 2:30 আনিয়া গোসল করে নিচে নেমে আসে। সকাল থেকে মন ও মেজাজ দুই কেন যেন বিগড়ে আছে। এই খারাপ লাগছে তো এই আবার বিনা কারণে সব কিছু বিরক্ত লাগছে। ওই দিন রাতে জরুরি কাজ থাকা প্রহেল আনিয়া সকালেই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সেই দিন প্রহেল আনিয়াকে সাগরের সাথে বাসা পাঠিয়ে দেওয়ার পর আর বাড়ি ফিরে নেয়। আর এদিকে বেচারা আনিয়া টেনশনে অস্থির হয়ে পড়ে। আনিয়াকে এত অস্থির হতে দেখে রেহান প্রহেলের ইমার্জেন্সিতে লন্ডনে যাওয়ার কথা বলে দেয়। আনিয়া তৎক্ষণাৎ রাগে দুঃখে একাকার হয়ে আর কাউকে জিজ্ঞেস করেনি।
প্রহেলের কথা বা এই এক সপ্তাহ ফোনও দেয়নি। সারাদিন রুমে খিল মেরে কান্নাকাটি করে বলেছে, আমার জন্য যার পরাণ পুড়েনি তার জন্য কেন আমার পরাণ পুড়ছে? যাকে কাছে রাখার তীব্র ইচ্ছা সে কেন দূরে সরে যায়? করিয়া একা আমার সঙ্গ বড় নিষ্ঠুর। আনিয়া সেই দিন অনুমান করেছে সে এই লোকটিতে অভ্যস্ত। এই লোকের ছোঁয়া, এই লোকের বেসামাল কথা, তার তীক্ষ্ণ চোখের চাউনি সব কেমন ধোঁয়াশা করেছে তাকে। লোকটি তাকে না বলে ওই ভিন দেশে যেতে পারলো। লোকটির কি একটুও কষ্ট লাগছে না? তাকে ছাড়া ঘুম আসে? লোকটির কই, সে তো এই কয়দিন দুই চোখের পাতা এক করতে পারেনি। লোকটির সাথে কথা বলতে ইচ্ছে করছে। মাঝরাতে ঘুমের ঘোরে বিছানা হাত দিয়ে লোকটির কাছে পায়নি। সারাত লোকটির জামা কাপড় বুকে চেপে ফুপিয়ে কেঁদে উঠেছে। কই, তখনও তো লোকটি বর্ষার হাত মাথায় পায়নি। তাহলে সে কেন একাই এই লোকটির কথা মনে করে কাঁদবে? এইসব ভেবে ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলে আনিয়া খাবার টেবিলে বসে ঠিক এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। আনিয়া ভ্রুযুগল কুঁচকে ঘড়ির দিকে তাকায়। এই টাইমে তো কারোর আসার কথা না। তাহলে একজন মেয়ের দরজা খোলার জন্য এগোতে আসে। আনিয়া হাত দিয়ে থামিয়ে দেয়। চেয়ার ঠেলে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই অতি চেনা পরিচিত মুখভাব দেখা যায়। এতদিন পর প্রহেলকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। কোনো দিকে না তাকে ঝাঁপিয়ে পড়ে প্রহেলের প্রশস্ত বুকে। প্রহেল এক হাত পিঠে রাখবে, ঠিক তক্ষণি আপে দাঁড়ানো মেয়েটির হাত চেপে ধরে। প্রহেলকে জড়িয়ে ধরতে না দেখে অবাক হয়ে আনিয়া বুক থেকে মাথা তুলে প্রশ্নবোধক চাউনিতে তাকিয়ে আছে। ইউ ব্লাডি গার্লস, কি করছো? দূরে সরো, কুইক! আর এইভাবে ওর বুকে ঝাঁপিয়ে পড়ছে কেন? অচেনা মেয়েটির কথায় আনিয়া হতভম্ব হয়ে পাশে তাকায়। প্রহেলের পাশে অন্য এক অতি সুন্দরী রমণীকে দেখে চিনতে না পারলেও তার বুকের ভেতর কেমন ছাত করে উঠল। এতক্ষণ সে এই মেয়েটিকে খেয়াল করেনি। কাঁপা কাঁপা গলায় প্রহেল এর উদ্দেশ্য করে বলে, এই মেয়েটি কে? ট্যাটওয়ালা? ও আপনার হাত ধরে পাশে দাঁড়িয়ে আছে কেন? প্রহেল আনিয়ার দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি রেখে সাবেক গলায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শি ইজ মাই নিউ গার্লফ্রেন্ড। সামনে থেকে সরো, আমরা এখন টায়ার্ড। প্রহেলের কথা শেষ হওয়ার আগেই আনিয়া দুই হাতে প্রহেলের কলার চেপে ধরে বলে, আর ইউ ম্যাড? কি যাতা বলছেন? ঘরে বউ রেখে এখন বলেন আপনার নিউ গার্লফ্রেন্ড? মজা করছেন আপনি আমার সাথে? ঠাস! তীব্র ব্যথায় ছিটকে নিচে পড়ে যায় আনিয়া। প্রহেলের থাপ্পড় মেরেছে আনিয়াকে ছলো ছলো চোখে তাকায়। চোখ দুটো কেমন গোল গোল লাগছে।